হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আইএলস টেস্টের দ্বিতীয় এপিসোডে আমি রাশেদ ফ্রম আইএলস স্টুডিও সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আজও আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় আইডিপি অ্যান্ড ব্রিটিশ কাউন্সিল সার্টিফাইড ট্রেনার হাসান মোহাম্মদ রাকিব স্যার। হ্যালো স্যার। Hello. হ্যালো স্যার, গুড ইভিনিং। Good evening. কেমন আছেন আপনি? Alhamdulillah, I'm doing great. Okay. What about you? ইয়া, আই এম ডুইং গ্রেট অলসো। Okay, so আজকে আমরা কি নিয়ে কথা বলবো? আজকে আমরা বেসিক্যালি কথা বলছি স্যার রাইটিং টাস্ক নিয়ে, আইএলস রাইটিং টাস্ক নিয়ে প্রিসাইজলি। যেমনটা আমরা গতদিনও দেখছিলাম আইএলস এর রেজাল্ট দিয়েছে লাস্ট উইকের, যে আমরা রেজাল্টটা হাতে পেলাম। সো আমাদের অনেক স্টুডেন্ট বা যারা আমাদের পরিচিত এক্সাম দিয়েছে একই অবস্থা বরাবরই আমরা দেখে যাচ্ছি যে আইএলস রাইটিং টাস্ক 6.5 এর বেশি যাচ্ছে না। রিডিং এ 8, লিসনিং 8, স্পিকিং 8, বাট রাইটিং এ 6.5 আর ব্যান্ড 7 আপ হচ্ছেই না কারো। সো এইটার কারণটা কি, বা এইটা নিয়ে আজকে পূর্ণাঙ্গ একটা রোড ম্যাপ আপনার থেকে আমরা জানতে চাচ্ছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে রাইটিং এ তো এরকমই হওয়া উচিত। আচ্ছা, না রাইটিং এরকম হওয়া উচিত। সো মাই পয়েন্ট ইজ যে আমাদের দেশের স্টুডেন্টরা বেসিক্যালি লিসনিং এ ভালো করছে, রিডিং এও অনেক ভালো করছে, এন্ড দ্য সেম গোজ উইথ স্পিকিং অ্যাজ ওয়েল। বাট when it comes to writing they are doing very badly, I would say. So এখন আপনার প্রশ্ন হচ্ছে এটা কেন? আচ্ছা, এইবার আমি প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই বা যে বিষয়টা আমি লক্ষ্য করেছি এত বছর কাজ করার ক্ষেত্রে, যে বেশিরভাগ স্টুডেন্ট যারা আইএলস প্রিপারেশন নিচ্ছে, তারা নিজেরা হোক বা অন্যান্য প্রতিষ্ঠানে গিয়ে হোক, তারা আসলে প্রিপারেশন নিচ্ছে একজন অন্ধের মতো। এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন কেন অন্ধের মতো কেন বলছি। দেখেন, আইএলস রাইটিং কেমন হওয়া উচিত বা আপনি কিভাবে লিখলে আইএলস রাইটিং এ 7 বা তার চেয়ে বেশি পাবেন, এর জন্য একদম কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে একটা পাবলিক ব্যান্ড ডেসক্রিপ্টর দিয়ে দেওয়া হয়েছে। ব্যান্ড ডেসক্রিপ্টর আছে যেটা। এইবার আমি আপনাদেরকে সবাইকে কোশ্চেন করছি, আপনারা কতজন এই রাইটিং ব্যান্ড ডেসক্রিপ্টর সম্পর্কে অবগত আছেন? তাই না? আমার কোশ্চেন আপনিই করে দিলেন। সো কারা অবগত আছেন? যারা রাইটিং ব্যান্ড ডেসক্রিপ্টর এই ব্যাপারটার সাথে আজকে পরিচিত হলেন, তাদেরকে বলবো একটু কমেন্ট বক্সে জানান এবং আমাদেরকে ধন্যবাদ দিন। এবার আমি মূল পয়েন্টে আসি। দেখেন, আইএলস রাইটিংটা 4টা বিষয়ের উপর বেস করে মার্কিং করা হচ্ছে। সো এর মধ্যে প্রথমত রাইটিং টাস্ক 2 এর কথা যদি বলি, তাহলে প্রথমত আসছে হচ্ছে টাস্ক রেসপন্স, আর টাস্ক 1 এর ক্ষেত্রে টাস্ক অ্যাচিভমেন্ট। তারপরে আসছে হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, মানে আপনার ভোকাবুলারি কেমন। এরপরে আসলো গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি, এবং আরও একটা বিষয় আসছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি বলবো, সেটা হচ্ছে কোহেরেন্স অ্যান্ড কোহেশন। এইবার এই যে 4টা মার্কিং ক্রাইটেরিয়া, এই 4টা মার্কিং ক্রাইটেরিয়াতে আপনি কোন বিষয়গুলো ফলো করলে আপনার স্কোর 6 হবে বা 7 হবে বা 7.5 আর 8 হবে, সেটার কিন্তু একটা রোড ম্যাপ ওখানে দেয়া আছে। কিন্তু আমাদের যারা স্টুডেন্ট আছে এবং অনেক টিচার্সও আছে, যাদেরকে আমরা দেখছি যে এই ব্যান্ড ডেসক্রিপ্টর সম্পর্কে তারা অবগত না, এবং এটা কিভাবে ফলো করে তারা রাইটিংটা স্টুডেন্টকে লিখতে বলবে বা স্টুডেন্টরা কিভাবে এটা প্র্যাকটিস করবে, এটাও তারা জানে না। নোটেড হিয়ার, অনেক ট্রেনাররাও এটা সম্পর্কে অবগত। দ্যাটস ট্রু, এন্ড ইটস ভেরি আনফরচুনেট যে ট্রেনাররাও অনেক ক্ষেত্রে জানে না। এবার আমরা যদি পাবলিক ব্যান্ড ডেসক্রিপ্টরে যাই, তাহলে আমরা যদি টাস্ক রেসপন্স নিয়ে কথা বলি, তাহলে 7 পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? দেখেন, 7 পাওয়ার জন্য আপনার প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা কোয়েশ্চেনকে খুব ভালোভাবে অ্যানালিসিস করতে হবে। দেন আপনি ওই কোয়েশ্চেনে ঠিক কতগুলো পার্ট আছে, প্রত্যেকটা পার্টের আনসার প্রপারলি করেছেন কিনা। মানে এটা এইবার এইখানে আমি কোয়েশ্চেনটা কিভাবে ব্যাখ্যা করতে পারি, দেখেন আমাদের এই মুহূর্তে অনেক কোয়েশ্চেন দেখা যাচ্ছে রাইটিং টাস্ক 2 এর ক্ষেত্রে, যেই কোয়েশ্চেনগুলোতে এক ধরনের কম্প্যারিজন থাকে। এখানে আমি দর্শকদেরকে বলবো, স্যার যে পয়েন্টগুলো বলছে আপনারা মাঝে নোট নিয়ে নেবেন, তাহলে প্র্যাকটিস করার সময় ব্যাপারগুলোকে রিলেট করতে পারবেন। এক্স্যাক্টলি। সো কম্প্যারিজন থাকে। সো কম্প্যারিজনগুলো কেমন হয়, যে ধরেন আমি একটু বাংলায় বলি কোয়েশ্চেনটা যাতে বুঝতে সুবিধা, এরকম আরও আমরা এক্সাম্পল দেখতে পাবো যে শহুরে জীবনের চেয়ে গ্রামের জীবনটা আরো বেশি সুন্দর। এটার সাথে আপনি কতটুকু অ্যাগ্রি করেন অথবা ডিসঅ্যাগ্রি করেন। এইবার যে মূল পয়েন্টটা এখানে দাঁড়াচ্ছে, যে এখানে কথা বলা হচ্ছে কি নিয়ে, গ্রামের জীবন এবং শহরের জীবন। এবার এটার সাথে আপনি অ্যাগ্রি করেন নাকি ডিসঅ্যাগ্রি করেন। তো বেশিরভাগ স্টুডেন্ট বুঝে হোক না বুঝে হোক, যখন তারা এসেটা লিখছে, তারা এই কোয়েশ্চেনের কে প্রপারলি ডিল করতে পারছে না। আচ্ছা, তার আগে আমি আপনাকে একটু বলি, বলেন তো এই কোয়েশ্চেন আসলে কয়টা পার্ট আছে? কোয়েশ্চেনের মধ্যে কয়টা পার্ট আছে? বেসিক্যালি 2টা পার্ট আছে, যেমন শহরের জীবন এবং গ্রামের জীবন। ভেরি গুড। দেখেন, এই সহজ ব্যাপারটাই অনেকে বুঝতে পারে না। যখন তারা কম্প্যারিজন দেখছে, তারা যেটাকে সাপোর্ট করছে তার উপর গিয়ে এসেটা লিখে ফেলছে, বাট বাকি যে অংশটুকু আছে সেটার উপর লিখছে না। যেমনটা আমরা আমাদের লাস্ট ইন্টেনসিভ কেয়ারের ব্যাচে দেখছিলাম, যে আমরা মেট্রো রেল এবং পাবলিক বাস নিয়ে
কম্পারিজন করছিলাম, ব্যাপারটা এক্স্যাক্টলি এরকম হচ্ছে। দ্যাটস হোয়াট ইউ শুড ডু। সো আমার পয়েন্ট হচ্ছে যে আপনি যখন এসেটা লিখছেন, এসেতে যতগুলা পার্ট আছে সেই পার্টগুলো প্রপারলি আসছে কিনা এবং সেটা অ্যাপ্রোপ্রিয়েটলি এন্ড সাফিসিয়েন্টলি অ্যাড্রেসড কিনা। অ্যাপ্রোপ্রিয়েটলি এন্ড সাফিসিয়েন্টলি এন্ড অ্যাপ্রোপ্রিয়েটলি বলতে বোঝাচ্ছে যে আপনি আসলে যেটা করার উচিত ছিল সেটা করেছেন কিনা এবং যেই কাজটা করেছেন তার পক্ষে প্রপার যুক্তি দিয়েছেন কিনা। একটা পয়েন্ট মার্কিং টাস্ক রেসপন্স থেকে। এরপরের পয়েন্টটা হচ্ছে যে আপনি যেই পজিশনটা নিয়েছেন এসেতে, আচ্ছা তার আগে আপনি কি আসলে যখন এসে লেখেন বা আপনারা যখন এসে লেখেন তখন কি কোনো পজিশন নেন? আপনার পজিশনটা কিন্তু ইন্ট্রোডাকশনের লাস্টে থাকতে হবে। এবং সেক্ষেত্রে আমরা এই একই কোয়েশ্চেনের উপর বেস করে যদি উত্তরটা দিতে যাই যে অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, তাহলে আপনি যদি কোয়েশ্চেনের সাথে অ্যাগ্রি করেন অথবা ডিসঅ্যাগ্রি করেন, থ্রু আউট ইউর এসে আপনাকে মেনটেন করতে হবে যে আপনি অ্যাগ্রিমেন্টের পক্ষেই আছেন। আপনি একবার এদিকে একবার ওদিকে গিয়ে লিখছেন, this not going to help you to get a good score. Dual personality, exactly, এটা করা যাবে না, dual personality ব্যাপারটা থাকা যাবে না। তার মানে আপনাকে আপনার পজিশনটা ক্লিয়ার করতে হবে এবং সেই পজিশনটা ওয়েল ডেভেলপড হইতে হবে। আপনি যার কারণে এগ্রি করছেন সেটাকে ডেভেলপ করতে হবে। ইটস নট লাইক আপনি বললেন হ্যাঁ আমি এটার সাথে এগ্রি করি, দ্যাটস ইনাফ। নো, আপনাকে এখানে আরো অনেক কথা বলতে হবে। সো দুইটা পয়েন্ট গেল। এরপরে আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমি দেখি অনেকে একটু মিসগাইডেড হয় এই ক্ষেত্রে, আইডিয়া নিয়ে কথা বলা। আইডিয়াটা রিলেভেন্ট হইতে হবে, রিলেভেন্ট আইডিয়া, মানে অফ টপিক কোনো কিছু বলা যাবে না। বাট এই ক্ষেত্রে অনেককে আমরা বলতে শুনি, ট্রেনারদের বিশেষ করে বলতে শুনি যে আপনার আইডিয়াটা যেন অনেক বেশি সুন্দর হয়, স্ট্রং আইডিয়া হয়। বাট মজার ব্যাপার হচ্ছে আপনার আইডিয়া কতটা স্ট্রং বা উইক তার উপর কিন্তু আপনার স্কোর নির্ভর করে না, কারণ এইটা আসলে আপনার ইন্টেলিজেন্স টেস্ট না। এটা আমারও জানা ছিল না যে। আচ্ছা ওকে, তাহলে এটা নির্ভর করে কিসের উপর? নির্ভর করে আপনি পৃথিবীর সবচেয়ে বাজে আইডিয়াটাকে সুন্দর ইংলিশে লিখেছেন, প্রপার ইংলিশে লিখেছেন, সেইটা আপনাকে ভালো স্কোর করতে সাহায্য করবে। দ্যাট মিন্স আইডিয়া ডাজন্ট ম্যাটার, বাট হোয়াট ম্যাটার্স ইজ ইওর ওয়ে অফ ডেভেলপিং দ্য আইডিয়া। সো আমাদের এই কয়টা পয়েন্ট টাস্ক রেসপন্স থেকে গেল। আচ্ছা, এরপরে যেই জিনিসটা আমি বলবো এবং এটা খুবই ইম্পর্টেন্ট, যেই ব্যাপারটা নিয়ে আমি প্রথম যে ব্যাপারটা বললাম সেটাও খুব গুরুত্বপূর্ণ ছিল এবং এই মুহূর্তে যেটা বলবো সেটাও আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ আমাদের দেশে স্টুডেন্ট এবং ট্রেনাররা এই দুইটা ব্যাপারে ওয়াকিবহাল না, তারা আসলে জানে না বা জানলেও কিভাবে পড়াতে হবে সেটা বুঝতে পারছেন না। সো একটা হচ্ছে টাস্ক রেসপন্স, এরপর আসলো কোহেরেন্স এন্ড কোহেশন। কোহেরেন্স এন্ড কোহেশন বলতে আমরা নরমালি কি বুঝি, যে আপনি একটা করে সেন্টেন্স লিখবেন, একটা করে লিঙ্কার দেবেন, একটা সেন্টেন্স লিখবেন, একটা লিঙ্কার দেবেন। দিস ইজ হোয়াট উই do when it comes to maintaining coherence and cohesion. But 7 পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? 7 পাওয়ার জন্য ব্যান্ড ডেসক্রিপ্টর বলছে যে ইনফরমেশন আর আইডিয়াস আর লজিক্যালি অর্গানাইজড, মানে আপনি যে ইনফরমেশন দিচ্ছেন বা আইডিয়া দিচ্ছেন সেই আইডিয়াগুলো অর্গানাইজ করা হচ্ছে লজিক্যালি, অর্থাৎ একটা আরেকটার সাথে লিঙ্ক হচ্ছে খুবই যৌক্তিকভাবে। ইটস নট লাইক আপনি জোর করে একজনকে ধরে এনে ঘাড় ধরে এনে বসায় দিলেন তারপর একটা লিঙ্কার দিয়ে দিলেন, ব্যাপারটা এরকম না। সো দিস শুড বি লজিক্যাল। আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে এই ক্ষেত্রে আপনার যে আইডিয়াটা আপনি দিচ্ছেন সেটার একটা ক্লিয়ার প্রোগ্রেশন থাকতে হবে। এইটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা এখানে আমি অল্প করে বলে যাচ্ছি, তারপর আমরা আরেকটা পডকাস্টে অবশ্যই এটা নিয়ে ব্যাখ্যা করব। তীর মেথডটা নিয়ে কিছু এক্স্যাক্টলি। সো আপনি জানেন তীর মেথডটা, যে ক্লিয়ার প্রোগ্রেশন ব্যাপারটাকে, যে আপনি একটা আইডিয়াকে প্রেজেন্ট করছেন, তারপর সেই আইডিয়াটাকে ব্যাখ্যা করছেন, and if possible you are putting forward an example, এরপরে আপনি রেজাল্টটা বলে দিচ্ছেন। তার মানে একটা আইডিয়াকে আমি শুধুমাত্র ওখানে প্রেজেন্টই করলাম না, সেই আইডিয়াটাকে প্রপারলি আমি ডেভেলপ করলাম, এন্ড ডেভেলপমেন্টের উপরে কিন্তু আপনার স্কোরটা নির্ভর করছে। এখানে আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, সেটা হচ্ছে প্যারাগ্রাফিং। আমরা আসলে জানি না যে প্যারাগ্রাফ কেন লিখতে হয় বা কি জন্য প্যারাগ্রাফ আলাদা আলাদা প্যারাগ্রাফ হয়, এটা আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই, আমরা র্যান্ডম কিছু প্যারাগ্রাফ লিখে ফেলি। কিন্তু মনে রাখতে হবে যে এইখানে প্যারাগ্রাফিং গুলো খুব ইম্পর্টেন্ট, এবং 7 পাওয়ার জন্য বা তার চেয়ে বেশি পাওয়ার জন্য প্যারাগ্রাফিংটা আরো জোর দিয়ে শেখা উচিত যে কিভাবে প্যারাগ্রাফিংটা করতে হবে। এবার এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনি আসলে কতগুলো প্যারাগ্রাফ লিখবেন। দেখেন, একটা এসে লেখার ক্ষেত্রে একটা ইন্ট্রোডাকশন থাকবে এন্ড একটা কনক্লুশন থাকবে, এটা মাস্ট। এর বাইরে বডি প্যারাগ্রাফের ব্যাপারটা আসছে। এবার বডি প্যারাগ্রাফে কতগুলো বডি প্যারাগ্রাফ হবে এটা ডিপেন্ড করে আপনি আসলে কতগুলো আইডিয়া লিখছেন। আপনি যদি 2টা আইডিয়া লেখেন তাহলে বডি প্যারাগ্রাফ 2টা, আপনি যদি 4টা আইডিয়া লেখেন তাহলে বডি প্যারাগ্রাফ 4টা। আমি বলছি যারা একটু ভালো রাইটার তাদের জন্য, নট ফর দোজ যারা রাইটিং নিয়ে খুব স্ট্রাগল করছেন তাদের জন্য বলছি না। বাট এর ক্ষেত্রে আমি যেটা বলছি যে আপনার এসেটা 4 প্যারাগ্রাফ হতে পারে, 6 প্যারাগ্রাফ এসে হতে পারে, ইট উইল ডিপেন্ডস অন দ্য কোয়েশ্চেন। সো এই পয়েন্টগুলো গেল। এরপর লেক্সিক্যাল রিসোর্স অ্যান্ড
গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি। এই দুটার ক্ষেত্রে আমি খুব বেশি কথা বলবো না, এটা নিয়ে অনেকেই কথা বলে। সো গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসির ক্ষেত্রে আমি বলবো যে এখানে 7 পাওয়ার জন্য বা তার চেয়ে বেশি পাওয়ার জন্য আপনাকে কমপ্লেক্স স্ট্রাকচার ব্যবহার করতে হবে রাইটিং এ। আচ্ছা, ইটস নট লাইক কমপ্লেক্স সেন্টেন্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এইরকম না, কমপ্লেক্স স্ট্রাকচার। ব্যাপারটা এমনও হতে পারে একটা খুব সিম্পল সেন্টেন্স কিন্তু স্ট্রাকচারালি এটা একটু কমপ্লেক্স। এটা যেরকম আমরা প্রিসাইজলি নোটিস করি হচ্ছে আমাদের রিডিং এর যে প্যাসেজগুলো আছে ক্যামব্রিজের, সেটার মধ্যে সেখানেও আমরা লক্ষ্য করি। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আমাদের একটা ওয়ার্কশপ হয় মাঝে মাঝেই আমাদের আইএলটিএস স্টুডিওতে, যেখানে আমরা শেখাই যে কিভাবে রাইটিং এ 7 থেকে 8টা সেন্টেন্স শিখে আচ্ছা রাইটিং এ 7/8 পাওয়া যায়। সো ওইখানে আমরা দেখাই যে আমরা চেষ্টা করব আমাদের পডকাস্টের নিচে এটার একটা লিংক দিয়ে দিতে, রেজিস্ট্রেশন লিংক। অবশ্যই আমরা সেটা করতে পারি। এবং এই ক্ষেত্রে আমরা দেখাই যে কিভাবে একটা সিম্পল সেন্টেন্সও কমপ্লেক্স আকারে তুলে ধরা যায়। ইটস নট লাইক যে দুর্বোধ্য, বাট ওটার এমন একটা বৈশিষ্ট্য আমরা তৈরি করি যাতে এক্সামিনার দেখে একটা শান্তি পায় যে না এটা ভালো লেখা, ভালো মানের লেখা। এটা খুব গুরুত্বপূর্ণ। সো আমি গ্রামার নিয়ে এটুকু কথা বলবো, আর গ্রামারটা অবশ্যই এরর ফ্রি হইতে হবে আপনার সেন্টেন্সগুলো। এরপরে আসলে হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, মানে ভোকাবুলারি। ভোকাবুলারির ক্ষেত্রে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ভোকাবুলারি একটু আনকমন, আনফ্যামিলিয়ার হইতে হবে। এবং খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করবো, যেটা অনেকেই জানে না, সেটা হচ্ছে রাইটিং এ টাস্ক 1 এবং টাস্ক 2 তে আপনারা এখন থেকে ইডিওম্যাটিক এক্সপ্রেশন ব্যবহার করতে পারবেন। এটা আমার জানাই ছিল না। এটা আপনি আই উড সে যে হয়তো আপনি জানেন না, এটা আমাদের দেশের অনেক ট্রেনারও এই মুহূর্তে জানে না, বাট খুবই ইম্পর্টেন্ট যে একটা ইডিওম্যাটিক এক্সপ্রেশন আপনি এখন ব্যবহার করতে পারবেন রাইটিং এ। এবং এটা আইএলটিএস স্টুডিওর জন্য একটা প্লাস পয়েন্ট যে আইএলটিএস স্টুডিও প্রচুর ইডিওম্যাটিক এক্সপ্রেশন নিয়ে কাজ করে। আচ্ছা স্যার, আরেকটা যে ব্যাপার, অনেকে ওল্ড স্কুল মেথড বলে বা এরকম ব্যাপারটা আমি বেশ একটু পরিচিত দেখছি রিসেন্টলি ফেসবুক গ্রুপে বা এরকম। ওল্ড স্কুল মেথডটা প্যারাগ্রাফিং এর ক্ষেত্রে আসলে আমি বুঝি না, এটা মানে একটু যদি এক্সপ্লেইন করতেন অ্যাজ এ ট্রেনার হিসেবে। এটা কত সাল? 2024 ডেফিনেটলি। তো 24 সালে এসে আপনি ওল্ড স্কুল মেথড কেন ফলো করবেন? আচ্ছা, আপনি ফলো করবেন আরো 10 বছর পরে কি মেথড আপনার এই দেশে আসবে সেটা আজকে থেকে ফলো করেন। যেমন ইডিওম্যাটিক এক্সপ্রেশনটা আমি ইউজ করতে পারছি মডার্ন ইংলিশে। এক্স্যাক্টলি। দেখেন, আমি রাইটিং নিয়ে খুবই ইন্টেন্সিভলি কাজ করছি আমার আইএলটিএস ট্রেনার হিসেবে কাজ করা শুরু প্রথম থেকে আউটসে। সো আমি এখন যেই কাজগুলো করছি, যে 4টা বা 6টা প্যারাগ্রাফ বা একটা বডি প্যারাগ্রাফ ডেভেলপমেন্টে টপিক, সেন্টেন্স, এক্সপ্লেনেশন, এক্সাম্পল, রেজাল্ট, এটা আমি শুরু করেছিলাম, একা শুরু করেছিলাম। আমি আমার ফ্যাটার্নিটি যতজনকে চিনতাম তাদের মধ্যে একমাত্র আমি শুরু করেছিলাম যে আপনি একটা বডি প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে এই 4টা বিষয়কে মেনটেন করে একটা বডি প্যারাগ্রাফ লিখবেন এবং একটা বডি প্যারাগ্রাফে একটাই আইডিয়া দেবেন। এটা আমি শুরু করেছিলাম সেই 16 সাল বা 15 সালে, মানে আমি শুরুর দিকের কথা বলছি। সো তখন অনেকে বলতো যে আপনি এগুলা কি করছেন, এইগুলার তো দরকার নাই, এমনি তো ভালো করা যায়। তারা আজকে 24 সালে এসে আমি যে কথাটা বলেছিলাম সেটাই ফলো করছে। সো আমাদের সাথে থাকেন যাতে করে আপনার ওল্ড স্কুল কোনো ফর্মুলা ফলো করতে না হয়, আপনি সামনে যা আসবে সেটা ফলো করবেন। অ্যাজ অ্যান আইএলটিএস এনথুজিয়াস্ট আমি অনেক আসলে স্যাম্পল এসে পড়েছি বা এরকম, টু বি ফ্র্যাঙ্ক উইথ ইউ, যে আমি আপনার রাইটিং স্ট্রাকচার বা স্টাইলটার সাথে আমি মেলাতে পারিনি অনেক ক্ষেত্রে। একটু ডিফারেন্ট, ডেফিনেটলি ডিফারেন্ট। তো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আমাদের ওল্ড স্কুল মেথড থেকেও বের হয়ে আসা উচিত। এবং যেহেতু আমরা মডার্ন 2024 ইডিওম্যাটিক এক্সপ্রেশন বা আমাদের যেরকম ওয়ার্কশপগুলোতে আমরা যেভাবে কাজ করছি, সো আমাদের সেইভাবে সেই মেথডগুলো নিয়ে কাজ করাটা অনেক বেশি জরুরি আমি মনে করি। এছাড়া স্যার যারা রিসেন্টলি এক্সাম দিচ্ছে তাদের জন্য আপনার কোনো সাজেশন থাকবে কিনা? আমি তাদের জন্য শুধু এটাই বলবো যে আপনারা যেখানেই থাকেন না কেন, যেই প্রতিষ্ঠানেই পড়েন না কেন, আইএলটিএস রাইটিং নিয়ে যদি কোনো কোয়েশ্চেন্স আপনার অ্যারাইজ করে আপনার মধ্যে, তাহলে অবশ্যই আইএলটিএস স্টুডিওতে ভিজিট করবেন। কারণ আমরা আপনাদের জন্য সবসময় এখানে একদম মানে খোলা মনে বসে আছি, ফ্রি অ্যাসেসমেন্ট টেস্টের ব্যবস্থা করে দিচ্ছি। এবং আপনার যদি রাইটিং চেকের দরকার হয় সেটাও আমরা করে দিব, এবং এর বিনিময়ে আমরা কোনো চার্জ করব না। আরেকটা ব্যাপার যে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার রাইটিং চেক করে দিব এবং কোনো সাজেশন লাগলে সেই সাজেশনগুলো দেবো যে এইভাবে কাজ করলে আপনি আরো ভালো করতে পারবেন। সো এনি মোর কোয়েশ্চেনস? না, এনি মোর কোয়েশ্চেনস আর নাই আপাতত, কারণ স্যার তো সলিউশন বলেই দিলেন যে আপনি ওয়েদার ইউ আর স্টাডিং XYZ প্রতিষ্ঠানে আপনি আছেন বর্তমানে, বাট আপনার আইএলটিএস রাইটিং টাস্ক নিয়ে কোনো রকমের কোনো হেল্প প্রয়োজন বা আইএলটিএস এর যে কোনো কিছু নিয়ে হেল্প প্রয়োজন, সো হিয়ার উই আর হিয়ার টু হেল্প। সো এখন এই তো এই পর্যন্তই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর ইউর টাইম। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।
থ্যাংকস ফর ওয়াচিং। সো হোপফুলি আপনারা জানান আমাদের এপিসোডটা কীরকম হয়েছে, বা কোনো সাজেশন আপনাদের এন্ড থেকে কোনো রেকমেন্ডেশন কিনা অ্যাজ অ্যান আইএলস এক্সামিনার অথবা ট্রেনার অথবা স্টুডেন্ট, বা আপনি যেই হয়ে থাকেন না কিসের জন্য। আর এছাড়াও আপনাদের যদি আমাদের অনগোয়িং সিরিজ চলছে, এর মাঝে যদি আপনাদের আরও কিছু জানার থাকে কোনো পার্টিকুলার টপিক নিয়ে, আমরা সেটা নিয়েও ডিসকাস করতে পারি। সো ইয়া, ডেফিনেটলি থ্যাংকস ফর ওয়াচিং। Thanks for watching. থ্যাংকস এভরিওয়ান।